কারণ এই রোগটা আপনার যদি হয়ে থাকে তাহলে আপনার সন্তানেরও হবে। হবে, জি রাইট ভাই। যে আমরা চাহিদার অতিরিক্ত দিয়ে ফেলছি, এইটাও আবার অশান্তির কারণ হয়ে অশান্তির কারণ হয়ে যেটা অকল্পনীয়, শাশুড়ির সাথে জামাই চলে গেছে বা জামাইয়ের সাথে শাশুড়ি চলে আমরা গেছে, অহরহ দেখতে পাচ্ছি। স্বামী আর স্ত্রী, শোনো তোমরা একে অপরের জন্য পোশাক স্বরূপ। আমি মারা যাওয়ার পরে আমার লাশকে যেন তারা না ছুঁয়ে দেখে। আমি যদি বলি পরিবারে অশান্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এইটা, তাহলে এটাও হতে পারে। আপনার সংসারে কত বড় অশান্তি হয়েছে, আল্লাহর কাছে এটা নিমিষ করা কোনো ব্যাপারই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষণীয় আড্ডা ও গল্প পর্ব 2 অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের বিষয় হলো পরিবারে অশান্তির কারণ। এটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সাথে আজকে আছেন আমাদের প্রাণপ্রিয় ভাই মোহাম্মদ কলিমউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আমি সাথে আছি আব্দুল্লাহ। আজকে এই পর্বে আমাদের শিক্ষণীয় আড্ডা গল্প বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরিবারে অশান্তির কারণটা কি এবং কি কি ভুলগুলো করলে আমরা আমাদের পরিবারে অশান্তি বিরাজ করে এবং আমরা কি করলে এই অশান্তি দূর করতে পারি, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের শিক্ষণীয় আড্ডা ও গল্প অনুষ্ঠান। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। এই অনুষ্ঠান থেকে যদি আপনাদের একজনেরও উপকার হয়, এটাই আমাদের সার্থকতা। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে সমাজে বা আমাদের পরিবারে যে অশান্তি বিরাজ করে, আসলে মূল কারণ যেটা, এই কারণগুলো আমরা কিভাবে নোট আউট করে সমাধান করতে পারি, আপনি এই মূল কারণ হিসাবে কি কি কারণকে দেখতে পান? ধন্যবাদ ভাই। খুব সুন্দর একটা বর্তমান সমাজের যে সমস্যা, সেই আলোকে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে করেছেন। আসলে আপনার প্রশ্নটা খুব সংক্ষেপে, কিন্তু এর উত্তরটা তো অনেক বড়। কারণ আজকে সমাজ, বিশেষ করে পরিবারটা নানাবিধ সমস্যায় জর্জরিত। তার ভিতর থেকে আমরা যদি কিছু গুরুত্বপূর্ণ সমস্যাকে চিহ্নিত করে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে পারি, তাহলে মনে হয় আমাদের সামাজিক সুশৃঙ্খল জীবনযাপন, পারিবারিক সুন্দর জীবনযাপনটা আরো সৌন্দর্যময় হবে বলে আশা করি আমরা, ইনশাআল্লাহ। তো আপনি এই যে অনেক সমস্যায় জর্জরিত এই সমাজটা, বিশেষ করে একটা ফ্যামিলি, তার ভিতরে যদি গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আমি বলি, প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা পরিবারে অনেক চাহিদা থাকবে। এর ভিতরে প্রধানতম যে সমস্যাটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে পরিবারের সদস্যদেরকে যার যেটা প্রাপ্য তাকে সেইটা আমরা দিতে পারছি না। আপনি বলতে পারেন যে পরিবারে অনেক চাহিদা থাকতে পারে, সেগুলোর ভিতরে আমরা কি দিতে পারছি না। এখন আপনার পরিবারে আপনি টাকা দিচ্ছেন, খুব ভালো কথা, টাকা প্রয়োজন, টাকা ছাড়া পরিবার চলবে না, এটা ঠিক। কিন্তু আপনি টাকা দিচ্ছেন, আপনি সময় দিতে পারছেন না। আবার যেখানে সময় দেওয়া দরকার সেখানে আপনি টাকা দিয়ে মিটাচ্ছেন। মানে একটার গ্যাপ আর একটা দিয়ে পূরণ করা সম্ভব না। জি, খুবই সুন্দর একটা বিষয় আপনি বললেন, যেটা হচ্ছে যার যেটা প্রাপ্য সেটা দিয়ে মিটানো। জি, আর সেটা আমরা করতে পারছি না, এই কারণেই আমাদের পরিবারে অশান্তির কারণ। এখানে আরেকটা সুন্দর বিষয় আছে, যেরকম মনে করেন আমার বাবা যে এখন অসুস্থ আছে, তাকে যদি আমি এখন 1 কোটি টাকা দিয়েও পাঠিয়ে দিই, এটা তো তার তার চাহিদা না। তার চাহিদা হলো আমার সন্তান, আমি অসুস্থ আছি, আমার পাশে যদি একটু সময় দিত, আমাকে একটু সেবা করতো। জি, মানে টাকাটা, সেবা জিনিসটা টাকা দিয়ে হবে না। আবার টাকা যে জিনিসটা, এটা শুধু আপনি আদর মহব্বত দিলে হবে না,
অর্থাৎ যার যে প্রাপ্যটা এটা আমরা দিতে পারছি না। যেখানে সময় দেওয়া দরকার সেখানে আপনি সময় দিবেন, যেখানে টাকা দেওয়া দরকার সেখানে আপনি টাকা দিবেন, তাহলেই একটা পরিবারের গ্যাপ কিছুটা হলেও পূরণ হবে। পূরণ হবে। মানে এটা মনে করেন আমাদের প্রবাসী ভাইরা যারা আছে তারা অনেক দূরে আছে, কিন্তু তাদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন হয়ে যায়। জি জি তারা জি তো বিদেশে আছে, জি তারা তাদের আত্মীয়র মাধ্যমে সে সেবাটা দেয়, বা তাদের পরিবারের মাধ্যমে, যেমনটা অনেক প্রবাসী ভাইরা আছে তাদের মাতা পিতা দেশে আছে, তাদের স্ত্রী তাদের সন্তানাদি সেটা কিন্তু দেখে কোনো রকম এটা পূরণ করতে পারে। জি কিন্তু যারা আমরা দেশে আছি তারা এই অবহেলার কারণেই আমাদের পরিবারের ভিতরে একটা অশান্তির কারণ তৈরি হচ্ছে। জি জি খুবই সুন্দর একটা পয়েন্ট বললেন। জি আবার বিষয়টা এরকমও আছে, মানে বিশেষ বিশেষ কোনো ক্ষেত্রে এরকমও হচ্ছে যে আমরা চাহিদার অতিরিক্ত দিয়ে ফেলছি, এইটাও আবার অশান্তির কারণ হয়ে যাচ্ছে। অশান্তির কারণ হয়। জি জি যেমনটা দেখেন, যারা এই এই সমস্যাটা বেশিরভাগ প্রবাসী ভাইদের ক্ষেত্রেই হয়। আমার পরিবারে প্রয়োজন হচ্ছে, মনে করেন আমার পরিবার 4 জনের, আমার পরিবারের প্রয়োজন হচ্ছে আহ, সর্ব মানে এক মাসে মনে করেন 15,000 টাকা আমার পরিবারের প্রয়োজন। সে জায়গায় আমি ভাবতেছি, মানে প্রবাসে যে ভাই আছে সে ভাবছে কি আমি বিদেশে এত কষ্ট করে ইনকাম করছি, আমার সন্তান এত কষ্টে কেন থাকবে, আমার মা বাবা এত কষ্ট কেন থাকবে, 15 না আমি 30,000 টাকা করে দিচ্ছি। কিন্তু এখানে বোঝা উচিত প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, প্রত্যেকটা জিনিসেরই একটা মানে ভারসাম্য আছে। আপনি যখন 15,000 তার চাহিদা বা এটা দিলে মেটবে, তখন আপনি তাকে দিচ্ছেন 30,000 টাকা আপনার ফ্যামিলিকে, তখন এই জিনিসটা তখন অতিরিক্ত ফালতু খরচ, যেটা প্রয়োজন না সেটা খরচ, বিলাসিতা খরচ এর ভিতরে ঢুকে যাচ্ছে। জি জি যখনই এটা যাচ্ছে তখন এইটাও আবার মানে প্রাপ্য থেকে অধিক দেওয়ার কারণেও আবার অশান্তি। পরিবারে অশান্তি সৃষ্টি জি হচ্ছে। জি জি মানে আসলে আমাদেরকে প্রত্যেকটা জিনিসই ভেবে চিন্তে বুঝে করতে হবে, আর এটা অনেকে জেনে করে, অনেকে না না জেনে জেনেও করে। করে। বর্তমান সময়ে পরিবারে অশান্তির গুরুত্বপূর্ণ যে কারণ সেটাকে আমি যদি বলি সেটা বলবো পর্দা। গুরুত্বপূর্ণ একটা point। আজকে পর্দা না করার কারণে আজকে অধিকাংশ পরিবারে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। একেবারে সত্য। পরকীয়ায় লিপ্ত হচ্ছে, যেটা একটা সমাজের জন্য অভিশাপও বটে। বটে। আর পর্দা শুধু তো পরিবারের শান্তি রক্ষার জন্য না, বরং এটা মহান আল্লাহ তাআলার হুকুম, ফরজ। কুরআনুল কারীমের সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনি জানেন নিশ্চয়ই, সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন মহিলাদের উদ্দেশ্যে আয়াতটা, যে আল্লাহ তাআলা বলেছেন যে হে নারীরা তোমরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা পরিপূর্ণ পর্দার সাথে চলাফেরা করো, জাহিলি যুগের মতো ভাব ভঙ্গিময় প্রদর্শন করে খোলামেলা ভাবে তোমরা রাস্তাঘাটে, বাজার ঘাটে, বাড়ির বাহিরে চলাফেরা করো না। এটা আল্লাহ তাআলার অর্ডার। এটা তো একটা গুরুত্বপূর্ণ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটা বলেছেন পর্দার বিষয়টা। আমি মানে প্রায় আমরা সবাই প্রায় অনলাইনে এটা দেখে থাকি, নিউজে আসে কি শ্বশুরের সাথে ছেলের বউর পরকীয়া, জি জি তারপরে হচ্ছে দেবরের সাথে ভাবির, এটা স্বাভাবিক প্রসেস স্বাভাবিক হয়ে গেছে। ব্যাপার। তারপরে আমরা যেটা আরো দেখতে পাই, মানে যেটা অকল্পনীয়, শাশুড়ির সাথে জামাই চলে গেছে, জি, বা জামাইয়ের সাথে শাশুড়ি চলে আমরা গেছে, অহরহ দেখি অহরহ এগুলো। দেখতে পাচ্ছি। জি, এটা আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নোট আউট করেছেন, যেটা হচ্ছে পর্দা। যদি আমাদের পর্দার মেনটেনটা এরকম না যে শুধু মুসলিম ধর্মকেই বলা হয়েছে পর্দা করতে, প্রত্যেকটা ধর্মই শালীনতা বজায় রাখে, জি প্রত্যেকটা ধর্মই পর্দার বিধান আছে। প্রত্যেকটা ধর্মের জায়গা থেকে যদি প্রত্যেকটা ধর্মে মানুষগুলো যদি পর্দা মেনটেন করতো, তাহলে বড় একটা কারণ পরিবারে অশান্তি আসার, যেটা পর্দা না মেনটেন করার কারণে হচ্ছে। আরেকটা যে বিষয়গুলো আছে আমাদের, আহ স্ত্রীদের যে পর্দা মেনটেনটা থাকে, তারা যখন তা মানে খালাতো ভাই ফুফাতো ভাই বিভিন্ন সাইড আদার, যেটা নন মাহারাম যেটা বলা হয়, জি জি যখন তারা আসে বা এ করে, তখন আমরা মনে করি এটা ওদের ভাই তো, ওটা ভাই। ভাই তো, কিন্তু কিন্তু ইসলাম আমাদেরকে বলেছে কি এটা
নন মাহরাম, এটা মাহরাম, আমাদেরকে শিখাই দিয়েছে শিখাই দিয়েছে, কি এটা মানে ইনাদের সাথে বলা যাবে কথা, ইনাদের সাথে বলা যাবে না। যাবে না। কিন্তু আমরা এটা ফলো করছি না, আর এই আপনি- ফলো না করার কারণেই পরক্রিয়াটা বেশি বেশি করে আমাদের সমাজে আপনি বেড়ে লক্ষ্য যাচ্ছে। করবেন মহিলাদের কণ্ঠস্বর এটাও কিন্তু একটা পর্দার পর্দার অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত, অবশ্যই জি, অবশ্যই। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি বললেন, শাসন প্রয়োগের যে বিষয়টা। আর বিষয়টা এরকমই, যেটা মনে করেন আমি একটা মন্ত্রিসভার ভিতরে আমি যদি প্রধানমন্ত্রীর সামনে স্বরাষ্ট্রমন্ত্রীকে বকা দিই, জি, এখানে কিন্তু মানহানি পুরো পুরো মন্ত্রিসভারই হচ্ছে। হচ্ছে, জি, জি, আমি যদি আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্মান দিয়ে কথা বলে প্রধানমন্ত্রীকে আমি তুচ্ছতাচ্ছিল্য করি, তাহলে এটা কিন্তু একই জিনিস। একই জিনিস। অর্থাৎ আমার পরিবারেও আমাকে দেখতে হবে শাসন ব্যবস্থাটাই, মানে আমি কার সামনে কাকে কি বলছি। যেমনটা আপনি আপনার স্ত্রীকে, আপনার হতে পারে পরিবারে ভুল হতে পারে, আপনি আপনার স্ত্রীকে আপনার পিতামাতার সামনে, আপনার সন্তানদের সামনে বকাঝকা করবেন না। হতে পারে একটা ভুল, এই ভুলটা একটা সময় আছে, সেই সময়তে যে আপনি সুন্দরভাবে তাকে বলবেন। দেখা যাবে এরকম হবে যে আপনার বকাঝকায় যে কাজটা হতো সেটা সেটা আপনার নরম নরম ভাষায় তরিবাতে ভাষায় হয়ে যাচ্ছে, হয়ে আদর যাচ্ছে। সোহাগে হয়ে যাচ্ছে, আপনার সম্পর্কটাও আরো আগের চাইতে মধুর মধুর হচ্ছে। হচ্ছে। কারণ আপনার স্ত্রীও বুঝবে যে না, আমি তো অপরাধ করেছি, এই অপরাধের কারণে আমাকে হয়তো বা সে তো বকলেও বকতে পারতো, কিন্তু তা না বকে সে আমাকে আমাকে সংশোধন করছে আলাদাভাবে। জি, জি, জি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা এগুলোর প্রতি কিন্তু লক্ষ্য কম রাখছি, মানে এটাই মানে যখন আমি আমার স্ত্রীকে বকা দিচ্ছি, তখন তার ভিতরে একটা মনস্তত্ব তৈরি হচ্ছে, তার জি। ভিতরে একটা মানে ইচ্ছা শক্তি তৈরি হচ্ছে, ও আচ্ছা ঠিক আছে আমাকে বকা দিচ্ছে, তাহলে আমি এবার এই করবো, একটা মান অভিমানের মানবিক ব্যাপার শুরু। আর এইটাই কিন্তু পরিবারে অশান্তির একটা কারণ হয়ে কারণ দাঁড়াচ্ছে। হয়ে দাঁড়াচ্ছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বললেন। এখন আপনি আপনার স্ত্রীকে কেন সবার সামনে বকবেন না? আসুন সমাধানটা আমরা কোরআনুল কারীম থেকে নিই। ইনশাআল্লাহ। স্বামী এবং স্ত্রী সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী শোনো, তোমরা একে অপরের জন্য পোশাক স্বরূপ। পোশাক স্বরূপ। পোশাক স্বরূপ। এখন আসুন আল্লাহ তাআলা কেন স্বামী এবং স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করলেন? খুব একটা সেনসিটিভ ব্যাপার। বিষয়, জি। সেটা হচ্ছে, আমি যদি সহজে আপনাকে বলি, আপনার পোশাক আছে। এখন আমি যদি আপনার শার্টটা খুলে নিই, কি জামাটা খুলে নিই, তাহলে আপনার একটা অসম্মান হবে। অবশ্যই। আপনার অসম্মান হবে। অবশ্যই। এখন আপনি আপনার স্ত্রীকে আপনার ফ্যামিলির সবার সামনে বকাঝকা করলেন, এতে আপনার স্ত্রীর একটা অসম্মান হচ্ছে, একটা পোশাক খুলে নিলেন, যেমনটা সমতুল্য আপনি শার্ট খুলে নিলেন, ওরকম সমতুল্য জি হবে আর জি কি। জি, খুব এই কারণে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা একে অপরের পোশাক স্বরূপ। পোশাক স্বরূপ। আর আলহামদুলিল্লাহ। এইদিকে আজকে এই ছোট ছোট বিষয়গুলো আমরা সমাজ থেকে, পরিবার থেকে বাদ দেওয়ার কারণে, না খেয়াল করার কারণে আজকে আমাদের পরিবারে অশান্তি, পিতা পুত্রের অশান্তি, স্বামী স্ত্রীর মনোমালিন্য, নানান সমস্যায় আমরা কিন্তু ভাই জর্জরিত অবস্থায় আছে। যার যা প্রাপ্য সেটা আমরা তাদেরকে দিতে পারছি না, দিতে পারছি না, এই অবস্থায় অনেক একটা পথ অবলম্বন করছে, সেটা হচ্ছে কি বৃদ্ধাশ্রম। জি, জি, অনেকে যেটা বৃদ্ধাশ্রম, এটাকে কি আমি তো আমার পিতামাতাকে সম্পূর্ণ সবকিছু দিতে পারছি না, সময় দিতে পারছি না, আমার স্ত্রীও চাকরিজীবী, আমিও চাকরিজীবী, আমার সন্তানরা স্কুলে থাকে, মাতা পিতাকে সময় দিতে পারছি না, অনেক ইস্যু দেখিয়ে, অনেকে হিংসা বশত হয়ে, অনেকে বিভিন্ন কারণে এই যে পিতামাতাকে আমরা বৃদ্ধা আশ্রমে রেখে আসতেছি, এটা হলো মানে সমাজের এমন একটা রোগ, যে রোগটা আপনি ক্যান্সার থেকে মারাত্মক। জি, কারণ এই রোগটা আপনার যদি হয়ে থাকে, তাহলে আপনার সন্তানেরও হবে। হবে। জি, রাইট ভাই, ঠিক কথা বলেছেন। মানে এই রোগটা আমি যখন ভাবতেছি কি আমি একটু ফ্রি মাইন্ডে থাকি, আমি শ্বশুর শাশুড়ি ছাড়া আমি আমার মতন করে জীবনযাপন করব, আপনি প্রস্তুত হয়ে থাকেন কি আপনার সন্তানও আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে তারাও ফ্রি মাইন্ডটাই হবে। জি ভাই, মানে ওই যে কথাটা আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলি, যে দরে কেনা ওই দরে বেচা। জি জি, খুব সুন্দর একটা কথা।
যে দরে কিনা সেই দরে বেচা। এটা বাস্তবতা আমরা অনেকেই দেখে আছি। এই তো কিছু দুই একদিনের ভিতরে একটা ভিডিও ভাইরাল হয়েছে। একটা বাবা বলছে কি আমার লাশেও যেন আমার ছেলে মেয়েরা, মানে উনি খুব আক্ষেপ করে বলেছে কি ছেলেরা আমি মেনে নিলাম সম্পত্তি বিভিন্ন কারণে হয়েছে, কিন্তু মেয়েরাও যে বাবাকে দেখে না। এরকম হয়, এটা হতে হয়েছে। পারে কিভাবে? এটা কিভাবে হতে পারে? তার আক্ষেপ সে কাঁদতে কাঁদতে বলেছে কি আমি মারা যাওয়ার পরে আমার লাশকে যেন তারা না ছুঁয়ে না দেখে। ছুঁয়ে দেখে, জি ভাই। কতটা আক্ষেপ তার এটা ভিতরে। স্পর্শকাতর বিষয় ভাই। বিষয়। বিষয়টা আমি এই কারণে বলছি যার যা প্রাপ্য সেটা না দেওয়ার কারণে আমরা যে বৃদ্ধাশ্রমের উপায়টা নিচ্ছি এটাও সবথেকে বড় একটা ভুল। আমাদের পরিবারের অশান্তির একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। অথচ ভাই আপনি যদি লক্ষ্য করেন, আজকে আমরা যে আমাদের পিতামাতাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি, একটুখানি খেয়াল করে দেখেন, এই একটা সন্তানের জন্য পিতামাতা কত পরিশ্রম, কত করেছে। মেহনত করেছে। স্বাভাবিকভাবে আমরা একটা বিষয় দেখি, যাদের বাচ্চা হয় না তারা কত পেরেশানিতে থাকে, অথচ এই পিতামাতার মাধ্যমেই আজকে আমরা এই সুন্দর পৃথিবী দেখা, এটা তো কেউ ভাই অস্বীকার করতে পারবে না। আর সেই বেলা শেষে সেই বৃদ্ধ পিতামাতাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসছি। মর্মান্তিক বিষয়, মর্মান্তিক একটা বিষয়। আর এখানে আরেকটা বিষয়, আমি বৃদ্ধাশ্রমটা নিয়ে মানে আমি বিপক্ষে না কেন বলছি, মানে বৃদ্ধাশ্রমে যাওয়ার মতনও বৃদ্ধা আছে, কিন্তু যাদের সন্তান আছে সবকিছু আছে তারা যে রেখে আসতেছে এইটা কিন্তু সঠিক মেনে নেওয়া যায় না। বৃদ্ধাশ্রম একটা সামাজিক ভালো একটা দিক, যেটা হচ্ছে আপনি আমি তো সব দেশের সব বৃদ্ধাকেই আমরা তো বাবা মা হিসাবে লালন পালন করতে পারবো না। অর্থাৎ এই সংস্থা যাদের আছে এটাও ঠিক আছে, কিন্তু ওখানে কারা যাবে যাদের সন্তান নাই, মানে বয়স হওয়ার পরে একটা দেখাশোনার বিষয় থাকে, যাদের এই জিনিসটা প্রয়োজন তারা ওখানে যাবে, কিন্তু যাদের সন্তান পরিবার সবকিছু আছে তারপরেও তারা ওখানে যে থাকছে এটা হলো দুঃখজনক বিষয়। আচ্ছা, আরেকটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টা আমি মনে করি আমাদের দর্শকদের ভিতরেও অনেকে এই বিষয়টা হয়তো বা আজকে নতুন শুনবেন। যেমনটা আমরা বলে থাকি কি মা বাবার শেষ বয়সে ভরসা কে হবে? অনেকে বলে কি ছেলে ভরসা হবে, বা শেষ বয়সে কে দেখবে, দেখাশোনার দায়িত্ব কে নেবে বা কে দেখে। তা আমাদের মানে প্রচলিত আছে কি ছেলেরাই দেখে, বা অনেক জায়গায় এখন প্রচলিত, মানে অনেকে বিশ্বাস করে কি ছেলেরা তো ইদানিং হচ্ছে বিভিন্ন সম্পত্তির কারণে দেখে না, মেয়েরাই দেখে। তা আপনার মানে আমি প্রশ্ন রাখতে চাই কি বাস্তবতাটা কি ছেলে দেখে না মেয়ে দেখে? ভাই আপনি এমন একটা প্রশ্ন করেছেন যেটার উত্তর দেওয়া আসলে খুব কঠিন, তারপরে আমি চেষ্টা করছি। আসলে আমি যদি বলি দর্শকদের উদ্দেশ্যে যে ছেলে মেয়ে আসলে কেউই দেখে না। জি। কেন বললাম সেটা হচ্ছে এই, বৃদ্ধ বয়সে আপনার পিতামাতার পাশে থাকে কে? আপনার ছেলে জীবিকার তাগিদে চাকরি বাকরি করে, সারাদিন ব্যস্ত থাকে, কঠোর পরিশ্রম করে। আপনার মেয়ে তো শ্বশুর বাড়িতে থাকে, তার বিয়ে দেওয়া, সে স্বামীর সংসার দেখাশোনা করে। তাহলে আপনার পিতামাতার, বৃদ্ধ পিতামাতার পাশে থাকে কে? থাকে একমাত্র আপনার ছেলের বউ, অর্থাৎ আপনার বৌমা। কিন্তু দেখেন আমাদের এই সমাজে একটা বাস্তব, মানে এটা হচ্ছে ওপেন সিক্রেট বললে চলে, যেটা হচ্ছে সবাই কিন্তু ছেলে এবং মেয়েকে নিয়েই টানা হেঁচড়া করে, কিন্তু অরিজিনালি শেষ বয়সে বাবা মাকে দেখছে কিন্তু ছেলের বউকে। ছেলের বউই জানে কি তার শ্বশুর কখন তাকে ঔষধ লাগবে, তার শাশুড়িকে কখন ঔষধ খাওয়াতে হবে, কোন সময় তাকে গোসল করাতে হবে, একটু অজুর পানি দিতে হবে, তাকে কখন খাওয়ার সময় হবে, তখন মানে কখন তাকে একটা চার ব্যবস্থা করে দিতে হবে, কখন সে অসুস্থ হলে তারপরে কি করা লাগবে। এটা কিন্তু একটা ছেলে সারা দিনে করতে পারে না, তার পক্ষে সম্ভবও না, কিন্তু ছেলের বউর পক্ষেই সম্ভব।
আসলে বিষয়টা দেখেন, আমরা আমাদের বাবা মা যারা আছে তারা যদি বিষয়টা এইভাবে করতো কি, আহ, সোনার ছেলে, আমার ছেলেটা আমারে দেখে, খুব খুব দেখে বা এই করে, আমার ছেলে খুব ভালো, সোনার ছেলে। আবার অনেকে বলে আমার সোনার মেয়ে। যদি আমাদের সমাজে বা আমাদের পরিবারে এই কথাটাও যদি আবিষ্কার হয়ে যেত কি আমার ছেলের বউটা সোনার বউ, জি আমার সোনার বৌমা, এই কথাটা যদি একবার বলা হয় যে সারাদিন আপনার জন্য কষ্ট করছে, যে সারাদিন আপনার জন্য তার দিনটাকে মানে কষ্টের ভিতরে জর্জরিত করে, মানে কষ্ট করে আপনার সেবাটা করছে, তার এই কথাটাই যথেষ্ট সে তার মনটা ভালো হওয়ার জন্য। জি, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার ছেলের বউটা তার পিতামাতাকে ছেড়ে, তার ভাই বোনকে ছেড়ে, তার পিতার বাড়ি ছেড়ে এসে আপনার বাড়িতে এসে আপনার পিতামাতাকে খেদমত করে তার জীবন, তার সময়টাই পার করে পার করে দিচ্ছে। দিচ্ছে, আপনি কিন্তু এটা বলতে হ্যাঁ, চাচ্ছেন? জি কিন্তু ভাই, তার নাম আসতেছে না, তার নাম আসতেছে আসতেছে না। না। আবার জি এই জিনিসটাই, এই যে তার নাম আসতেছে না, এইটাই আমাদের মানে পরিবারে অশান্তির একটা কারণ। অশান্তির একটা কারণ। কারণটা কি? তখন ছেলের বউ সবকিছু করছে, কিন্তু তার নাম হচ্ছে না, তার নাম হচ্ছে তার নাম হচ্ছে না, সে কিছু করছে না, এমনকি তার অভিযোগ হচ্ছে। তখন তার ভিতরে একটা হিংসাত্মক মনোভাব সৃষ্টি জি হচ্ছে। জি জি আমি সবকিছু করি, দিন শেষে সবাই চলে যায়, আমার ননদ আসে, আমার ননদ বিভিন্ন কথা বলে চলে যায়, দিন শেষে তো আমাকেই দেখা লাগে, আবার আমি দেখছি আমার কোনো নাম হচ্ছে না। জি ভাই, এটা কিন্তু পরিবারের একটা অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আমি যদি বলি পরিবারে অশান্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এইটা, তাহলে এটাই এটাও ঠিক। হতে পারে, এটাও মানে হতে আমরা পারে। চেষ্টা করছি, আমরা আজকে আমাদের আড্ডা এবং গল্প পর্বে, মানে শিক্ষণীয় আড্ডা এবং গল্প পর্বে চেষ্টা করছি যে আমাদের সমাজে বা আমাদের পরিবারে কোন কোন কারণে আমরা অশান্তি বিরাজ করছি এটা তুলে ধরার জন্য। বাকিটা দর্শক নিজেরাই বুঝবেন, বুঝে এগুলো সমাধান করার চেষ্টা করবেন জি, ইনশাআল্লাহ। আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে ভাই, বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের প্রত্যেকের হাতে কিন্তু একটা স্মার্টফোন। স্মার্টফোন আপনি দেখতে পাবেন। জি, এই স্মার্টফোনের অপব্যবহার, এটা পরিবারকে কিন্তু কুরে কুরে শেষ করে দিচ্ছে ঠিক, ভাই। ঠিক বলেছেন। কারণ এই ফোনের সুব্যবহারটা যেমন সমাজে পরিবারে শান্তি আনতে পারে, এই ফোনের অপব্যবহার অপব্যবহারটাও ঠিক তদ্রূপভাবে অশান্তির আগুন জ্বালাতে পারে। অবশ্যই। সেটা হচ্ছে, আমি এভাবে বলি, আজকে মনে করেন আপনার ফ্যামিলিতে কোনো একটা বিষয়ে ঝামেলা হইতেই পারে। এই ঝামেলাটা আপনি হোক বা আপনার স্ত্রী হোক বা আদার্স আপনার ফ্যামিলি মেম্বার যেই হোক, এই সমস্যাকে তড়িৎ গতিতে আপনার শ্বশুর বাড়িতে আপনার ওয়াইফ পৌঁছায় দিল, পৌঁছায় দিল মানে আলোর গতিতে। আলোর গতিতে জি, পৌঁছায় দিল। তখন যদি এখানে একটা তিল পড়ে, ওখানে খবর হয়ে যায় তাল তাল পড়েছে। পড়েছে। সুন্দর, সুন্দর একটা কথা। এই যে একটা ধারণামূলক ভাবে অশান্তি সৃষ্টি হয়, এইটা কিন্তু খুবই একটা মারাত্মক আকারে মানুষকে জখম করে। এইটা শুধু মনে করেন বিষয়টা যে কেউ হতে পারে পরিবারের যে কেউ সদস্য। হতে পারে। যেরকম হতে পারে মনে করেন আমার আমার মা আমার মানে কথাটা বাইরে দিচ্ছে, আমার স্ত্রী এই কথাটা বাইরে দিচ্ছে, জি জি, আমার সন্তানও এই কথা বাইরে দিতে পারে। বাইরে দিতে পারে। তারপরে আমার আমার বাবাও দিতে পারে, আমার দিতে ছোট পারে। ভাইও দিতে পারে, আমার বড় পারে। ভাইও দিতে পারে। জি তাহলে এই যে বাইরে দিয়া, মানে আপনি যে বিষয়টা বলতে চাচ্ছেন যেটা আমি বুঝলাম, প্রাইভেসি যে বিষয়টা, মানে গোপনীয়তা। গোপনীয়তা। একটা একটা পরিবার যখন একত্রিত থাকবে তখন তো, মানে একটা পরিবার একত্রিত থাকা মানে ঐক্যবদ্ধ থাকা, মানে অনেকগুলো জিনিসপত্র একসাথে থাকা। জি যেরকম যদি বোঝায় যে হাঁড়ি কুড়ি যেটারে বলি আমরা, জি রান্নার যে আসবাবপত্র লাগে, দেখবেন চামচ থাকে, কাপ থাকে, ডেকচি থাকে, পাতিল থাকে, এটাই কিন্তু একটা পরিবার। পরিবার সবাই একটা ছোট ছোট আমরা অংশ। রোল পালন করছি। জি, এইটা যখন একসাথে থাকে তখন কিন্তু শব্দ হয়। হয়। একটা চামচ নিতে গেলে, একটা প্লেট নিতে গেলে কিন্তু আর সাথে ঘা লাগে বা এই করে। আমাদের কিন্তু পরিবারটাও ঠিক এরকম, জি সুবিধা অসুবিধা, কথা, রাগারাগি, ভালোবাসা এই সব মিলাই। কিন্তু এটা যদি আমরা গোপনীয়তা ভঙ্গ করে এটা বাইরে দিই, বাইরে তো আমাদের পরিবারের মতন করে কেউ দেখবে না, দেখবে, এটা আরো ভাঙন মনে করেন সৃষ্টি হবে। ভাঙন সৃষ্টি হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বললেন, যেটা হচ্ছে আমাদের পরিবারে অশান্তির কারণ সৃষ্টি করে। আলহামদুলিল্লাহ আমরা এক এক করে মোটামুটি অনেক কথাই আজকে পরিবারে অশান্তির কারণ হিসাবে আমাদের শিক্ষণীয় আড্ডা এবং গল্প পর্বে তুলে ধরেছি।
আমি একটা পর্বে যাচ্ছি, মানে সমাধান একটা কথায় যাচ্ছি। আমরা যে যে বিষয়ে কথা বলেছি, মোটামুটি এই বিষয়গুলো আমরা যদি আরেকটু অনুধাবন করি এবং আমাদের ভিতরে যদি আমরা নিয়ে আসি কি না এই বিষয়টা আমার ভুল হচ্ছে, এই বিষয়টা আমাদের সমাধান করার দরকার, জাস্ট এতটুকুই, ইনশাল্লাহ আমাদের পরিবারের শান্তির কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর আরেকটা যে মূল আমি বলবো, মানে এই এই অশান্তির থেকে বেরোয় আসার একটা ছোট্ট একটা টিপস আমি সবার সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমরা যদি আমাদের পরিবারে ছুটি মেনটেন করি, ছুটিটা এমন না কি শুক্রবারে একটা ছুটি নিয়েছি, সে ছুটিতে আমি আমার ফোন নিয়ে ব্যস্ত আছি, আমার বাচ্চারা ট্যাব নিয়ে ব্যস্ত আছে, আমার স্ত্রী তার বেডরুমে অবসর সময়তে তার হচ্ছে ফোন নিয়ে ব্যস্ত আছে, আমার মা বাবা কোথায় আছে আমি জানি না, কি করছে জানি না। বিষয়টা এই ছুটিটা বলছি না, মানে ওই ছুটিটা মেনটেন করার বিষয়টা এমনটাই হচ্ছে কি ওই ছুটির দিনটা আমি সকাল থেকে রাত পর্যন্ত একটা রুটিন তৈরি করব। আজকে দুপুরে খাবারটা এইভাবে খাবো, সবাই মিলেমিশে কোনো এক জায়গায় যদি যেতে পারি যাব, যদি না যেতে পারি কিন্তু সারাদিন বসে একটু আড্ডা গল্প দিব। স্ক্রিন টাইম অর্থাৎ স্মার্টফোনকে আমরা ওই দিনটা না বলবো, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করব। মানে এই যে ছুটি মেনটেনটা যদি আমরা অভ্যাসটা গড়ে তুলি, আস্তে ধীরে আমাদের ভিতরে একটা সম্পর্ক আবারও ডেভেলপ হবে। মানে সারাদিন আপনি, মানে আরেকটা বিষয় এখানে, আপনি যদি আপনার সন্তানের বেস্ট ফ্রেন্ডের নাম না জানেন, তাহলে আমি মনে করি আপনি ভালো প্যারেন্টস না। আপনার বাচ্চা যতই ছোট হোক, আপনার বাচ্চার বন্ধু বান্ধবের নাম আপনি যদি জানেন, তাহলে মনে করব কি আপনি আপনার বাচ্চারও বন্ধু। রাইট। এটা একটা গুরুত্বপূর্ণ জি বিষয়। জি জি। এই বাচ্চার সাথে আমাকে বন্ধু হিসাবে যদি থাকতে হয়, তাহলে আমি তাকে ভালো অভিভাবক হিসাবে তাকে মেনটেন করতে পারবো। কিন্তু আমি যদি শাসনকর্তা হিসাবেই থাকি, তাহলে শুক্রবার কেন, আপনি বছরে ৩৬৫ দিনও যদি ওর পাশে থাকেন, আপনার কোনো কাজে আসবে না তার জন্য। তাহলে আরেকটা যে বিষয়টা আসতেছে, আমরা ছুটির দিনটা খুব ভালোভাবে করব। এমনটা করতে পারি কি, একটা ছুটির দিনে আমরা ঘুরতে যেতে পারি একটা নির্দিষ্ট জায়গায় ফ্যামিলি সহ। শুধু এমন না কি আমি এবং আমার স্ত্রী, আমি এবং আমার স্ত্রী এবং আমার সন্তান, আমার যদি বাবা মা থাকে সবাইকে নিয়ে যাব। সেটা হতে পারে সপ্তাহে একদিন, হতে পারে মাসে একদিন, হতে পারে ৩ মাসে একদিন, হতে পারে ৬ মাসে একদিন, হতে পারে বছরে একদিন, কিন্তু মাস্ট বি এমন একটা পরিবেশ আমাকে সৃষ্টি করতে হবে যে পরিবেশের কারণে আমরা একতাবদ্ধ হব। আমাদের ভিতরে যে মনোমালিন্য আছে, সে মনোমালিন্যটা কিছুটা দূর হওয়ার সিস্টেমটা তৈরি হবে। সেটা হতে পারে একটা পিকনিক, হতে পারে একসাথে খাওয়া দাওয়া, হতে পারে একসাথে আড্ডা গল্প করা। আরেকটা ছোট্ট একটা পয়েন্ট বলবো, যারা আমরা বাজার থেকে বাড়িতে যাওয়ার সময়, মনে করেন আমার পরিবারের সদস্য হচ্ছে ৮ থেকে ১০ জন আছে, তাহলে ৮ থেকে ১০ জনের জন্য স্পেসিফিক কোনো কিছু নিয়ে যাওয়া, যদি আমি আমি বোঝানোর জন্য যদি বলি, তাহলে রসগোল্লা, 10টা রসগোল্লা যদি আমি নিয়ে যাই, এই 10টা রসগোল্লা আমি আমার সন্তানকে দিব, আমি দিব না কিন্তু, অথবা আমার সন্তানকে দিব কি তুমি এটা সবাইকে দাও। এটা একটা গুরুত্বপূর্ণ জি ইস্যু। জি জি। যখন এই জিনিসটা সে সবাইকে দিচ্ছে এক এক করে, তার ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি হচ্ছে। এটা দাদা এটা তোমার, দাদি এটা তোমার, আম্মু এটা তোমার, ভাইয়া এটা তোমার। মানে আপনি বলতে চাচ্ছেন আপনার বাচ্চাদেরকে দিয়ে আপনি এই যে সূচনাটা করলেন, এর দ্বারা আপনার সন্তানটাও একটু ফ্যামিলি কেন্দ্রিক ফ্যামিলি হচ্ছে, কেন্দ্রিক পরিবার হচ্ছে, কিভাবে সংগঠিত করে রাখতে হয় তার এই জ্ঞানটা আপনি জ্ঞানটা তৈরি করে তৈরি করে দিচ্ছেন। দিচ্ছি। জি, এটা মানে মাঝে মধ্যে আমি নিজেও করব, মানে নিজে যখন প্রথমে করব, বাচ্চারা কিন্তু আমাদের দেখে শেখে। তার মানে ফ্যামিলি নলেজ যেটা, জি, এটা আপনি রসগোল্লা না হোক একটা চকলেট চকলেট হোক সেটা 10টা, দিয়েও হ্যাঁ, হোক। মানে আমি জি বোঝানোর জন্য বলছি জি এটা জি। স্পেসিফিক। তাহলে আমরা এই বিষয়গুলো যদি এইভাবে করি, তাহলে দেখা যায় আমাদের পরিবারে যে অশান্তি আছে আস্তে আস্তে দূর হওয়া শুরু করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসার ১০০ ভাগ ভাগ করার পরে ১ ভাগকে ৯৯ ভাগ তার কাছে রেখে ১ ভাগকে দুনিয়ায় দিয়েছেন। এই দুনিয়ায় দেওয়ার কারণে আমরা আমাদের সন্তানকে ভালোবাসি, আমাদের মা বাবা আমাদেরকে ভালোবাসে, প্রকৃতি আমাদেরকে ভালোবাসে, আমরা প্রকৃতিকে ভালোবাসি, আমরা জীবজন্তুকে ভালোবাসি, জীবজন্তু তার নিম্ন স্তরের জীবজন্তুকে ভালোবাসে। এই ভালোবাসাটা পৃথিবীতে যে এত ভালোবাসা ছড়াই ছিটিয়ে আছে, শুধুমাত্র ৯৯ ভাগের ১ ভাগ, অর্থাৎ আমরা যে ৯৯ ভাগ আল্লাহর কাছে যে ভালোবাসাটা আছে, এ থেকে নিরাশ হব না। আপনার সংসারে কত কত বড় অশান্তি হয়েছে, আল্লাহর কাছে এটা নিমিষ করা কোনো ব্যাপারই না।
অর্থাৎ আমরা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা পূর্ণ ভরসা রাখবো। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত বড়ই সমস্যা হয়ে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুনের মাধ্যমে এটা সমাধান করতে পারেন, এটাই আমাদের ভরসা হওয়া উচিত। ইনশাআল্লাহ। আজকের আমাদের আলহামদুলিল্লাহ অনেক কথাই আমাদের শিক্ষণীয় আড্ডা এবং গল্প পর্বে হয়েছে। আমাদের সম্মানিত ভাই মোহাম্মদ কলিমুদ্দিন, উনি আজকে সময় দিয়ায় আমি আসলে অনেক সন্তুষ্ট। আশা করি আমাদের অনুষ্ঠান থেকে আপনারাও অনেক কিছু সংগ্রহ করবেন, আপনার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।